আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ দিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ফারাক্কার সব জলকপাট খুলে দিয়েও ভারী বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের একাংশ। উত্তরপ্রদেশ ও বিহারে প্রাণহানির সংখ্যা 150 ছুঁই। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বন্দিদশা থেকে মুক্তি মিলল 350 জনের। হামলা বন্ধে সৌদি জোটের ওপর চাপ অব্যাহত রাখলে বাকিদেরও মুক্তি দেয়ার আশ্বাস। জমকালো আয়োজনে পালিত হচ্ছে চীনা প্রজাতন্ত্রের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী। তিয়ানআনমেন স্কোয়ারে চীনের ইতিহাসের সর্ববৃহৎ কুচকাওয়াজ, সামরিক শক্তির প্রদর্শনী। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ। ফারাক্কার সব জলকপাট খুলে দিয়েও ভারী বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের একাংশ। এরই মাঝে উত্তরপ্রদেশ ও বিহারে প্রাণহানির সংখ্যা 150 ছুঁই। এখনও অনেকে নিখোঁজ, বাড়তে পারে নিহতের তালিকা। সেনাবাহিনী এবং এনডিআরএফ এর সহায়তায় দুটি রাজ্যের বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 5000 মানুষকে। উত্তরপ্রদেশ ও বিহারের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর। অন্যান্য আরও বেশ কয়েকটি রাজ্যের অবস্থাও নাজুক। চাপ সামলাতে না পেরে অবশেষে ফারাক্কা বাঁধের 109টি জলকপাটের সবগুলো খুলে দিয়েছে ভারত। তবুও হয়নি পরিস্থিতির উন্নতি। রাজ্যগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, জারি রয়েছে রেড অ্যালার্টও। বাধ্য হয়ে ভিটেমাটি ছাড়ছেন অনেকে। প্রশাসন আমাদের এক প্লেট করে খিচুড়ি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভাঙনে বিলীন হওয়া ঘরবাড়ি কি ফিরে পাবো? খাবার প্রাকৃতিক দুর্যোগের সমাধান না। এলাকা ছেড়েছেন প্রায় সবাই। হাসপাতালও পুরো ফাঁকা। চিকিৎসা দিবে কে আর নিবে কে? একটা কক্ষে কয়েকজন রোগী আর হাসপাতাল কর্মী রয়েছেন মাত্র। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী এনডিআরএফ এর সহায়তায় উত্তরপ্রদেশের বালিয়া জেল থেকে সরানো হয়েছে 900-র বেশি বন্দীকে। গঙ্গার পাশেই অবস্থান হয় জলাবদ্ধ পুরো কারাগার। পাশাপাশি হেলিকপ্টার ও রাবার বোটের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বিহারের 4000 মানুষকে। सुबह से एनडीआरएफ की टीम जैसे आज গেল দুদিন ধরে উদ্ধার কর্মকাণ্ডে ব্যস্ত এনডিআরএফ। প্রায় 4000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। কেউ বেড়িবাঁধের ওপর, কেউ আত্মীয়র বাড়িতে, কেউ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সরবরাহ করছি। उसमें मदद की। রাত 12টা নাগাদ খবর পাই কারাগার পুরো বন্যার পানিতে ভেসে যাচ্ছে। কাছের আজমগড় জেলে স্থানান্তর করা হয়েছে 5 শতাধিক বন্দীকে। বাকিদেরও কড়া নিরাপত্তায় দফায় দফায় সরানো হচ্ছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে 25 বছরের মধ্যে চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতে। বাণিজ্যিক রাজধানী মুম্বাই ভেঙেছে গেল 61 বছরের ইতিহাস। এদিকে বন্যা বৃষ্টিজনিত কারণে এবছর মধ্যপ্রদেশেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে 674 জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের গুজরাটে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 21 জন। সোমবারের এই ঘটনায় আরও 50 জন গুরুতর আহত। স্থানীয় পুলিশ জানায়, আম্বাজি মন্দির দর্শন শেষে বাড়ির দিকে যাচ্ছিল 70 জন আরোহীকে বহনকারী বিলাসবহুল ব্যক্তিগত বাসটি। ত্রিশুলা ঘাটের কাছে বৃষ্টিতে পিচ্ছিল পার্বত্য রাস্তায় নিয়ন্ত্রণ সামলাতে পারেননি চালক। উল্টে পড়ে সড়কের বিপরীত দিকে। দুটো বুলডোজার, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয় হতাহতদের। হাসপাতালে চিকিৎসা চললেও 35 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের ধারণা বাড়তে পারে মৃতের সংখ্যা। মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বন্দিদশা থেকে মুক্তি মিলল 350 জনের। সৌদি সীমান্ত এলাকায় 214 সালের পর থেকে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। বিদ্রোহী হুতিরা বলছেন, ইয়েমেন ইস্যুতে সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর জাতিসংঘ চাপ অব্যাহত রাখলেই কেবল মুক্তি মিলবে বাকিদের। রিয়াদের অভিযোগ, ইয়েমেন সহ পুরো আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে ইরান। বাঁধ ভাঙা এমন আনন্দ প্রিয়জনকে কাছে পাওয়ার। কয়েক বছর পর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বন্দিশালা থেকে মুক্তির পর এভাবেই উল্লাসে মেতে ওঠেন তারা। 2014 সালের পর থেকে সৌদি আরবের সীমান্ত ঘেঁষা দেশটির উত্তরাঞ্চল থেকে বিভিন্ন সময় আটক করা হয় বহু মানুষকে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, অবশেষে মুক্তি পেয়েছি। আমরা চাই এভাবে যেন আর কেউ বন্দী না থাকে। অবশ্যই হুতিদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোটকে সমাধানের পথে হাঁটা উচিত। তাদের দ্বন্দ্বে আমরা কেন মাসুল দেব? হুতি কর্তৃপক্ষ বলছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান বন্ধের পাশাপাশি তাদের আন্তর্জাতিক স্বীকৃতি মিললেই মুক্তি দেওয়া হবে বাকিদের।
আমরা প্রাথমিকভাবে 350 জনকে মুক্তি দিয়েছি। জাতিসংঘকেও জানানো হয়েছে বিষয়টি। এই সংস্থার প্রতি আহ্বান থাকবে, বন্দীদের মুক্ত করতে অবশ্যই যেন সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর চাপ প্রয়োগ করে তারা। বরাবরের মতোই হুতিদের দাপটের জন্য ইরানকেই দায়ী করছে সৌদি আরব। জাতিসংঘে দেয়া ভাষণে রিয়াদের অভিযোগ, ইয়েমেন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলছে তেহরান। ইয়েমেনের উপর মিছে কান্না করছে ইরান। তারা সংঘাত ছাড়া আর কিছুই দেয়নি, শুধু সিরিয়ার মতোই ছড়াচ্ছে সন্ত্রাসবাদ। ইরাক সহ আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এদিকে নাজরান এলাকা থেকে বহু সৌদি সেনাকে আটকের প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। তবে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি প্রশাসন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। হামলার 15 দিন পর স্বাভাবিক হলো সৌদি আরবের আরামকোর তেল উৎপাদন। সোমবার এই দাবি করেন দেশটির বাণিজ্য বিষয়ক প্রধান নির্বাহী ইব্রাহিম আল বুয়াইন। এক বিবৃতিতে তিনি জানান, তেল শোধনাগারে হামলার আগে যে পরিমাণ উৎপাদন হতো তা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। 25 অক্টোবর থেকে পুরোদমে চলছে উৎপাদন। বিআইনের দাবি, হামলার আগে শোধনাগারটি থেকে প্রতিদিন তেল উৎপাদন হতো 97 লাখ ব্যারেল, যা বর্তমানে উৎপাদন হচ্ছে একই পরিমাণে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, আরামকোর প্রতিদিনের উৎপাদন ক্ষমতা 1,13,00,000 ব্যারেল। গেল 14 সেপ্টেম্বর ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অভিযোগ, এই হামলা চালিয়েছে ইরান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়নার 70তম জাতীয় দিবস। তিয়ানআনমেন স্কোয়ারে চীনের ইতিহাসের বৃহত্তম কুচকাওয়াজে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করা হয়। ভাষণে 70 বছরের কমিউনিস্ট শাসনের সাফল্য তুলে ধরেন প্রেসিডেন্ট শি জিনপিং, ডাক দেন জাতিগত ঐক্যের। অন্যদিকে জাতীয় দিবসেও বিক্ষোভ সহিংসতায় উত্তাল চীনা স্বায়ত্তশাসিত হংকং। 70 বছর আগে তিয়ানআনমেন স্কোয়ারে পিপলস রিপাবলিক অব চায়নার ঘোষণা এসেছিল মাও সেতুংয়ের কণ্ঠে। বরাবরের মতোই ঐতিহাসিক স্থানটিতে এবারও জমকালো অনুষ্ঠানের আয়োজন করে চীনা সরকার। ঘোষণা অনুযায়ী চীনের ইতিহাসের বৃহত্তম কুচকাওয়াজে অংশ নেয় সেনাসহ বিভিন্ন বাহিনীর 15,000 সদস্য। উচ্চ প্রযুক্তির ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র সহ প্রায় 600 সামরিক সরঞ্জামের প্রদর্শনী ও রণকৌশল তুলে ধরা হয় প্যারেডে। মাও সেতুংয়ের মতো স্যুট পরে কুচকাওয়াজ পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভাষণে হংকং, ম্যাকাওকে নিয়ে ঐক্যবদ্ধ চীনের আহ্বান জানান তিনি। বলেন, এক দেশ দুই নীতি মেনেই শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ নিয়ে চলবে চীন। 70 বছর ধরে দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করেছে চীনারা। আজ বিশ্বের বুকে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে দেশ। জনগণের কঠোর পরিশ্রমে আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। উন্নতির পথে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। এ পর্যন্ত কোনো জাতি চীনের অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি। পুরো চীন জুড়ে যখন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, তখনও ক্ষোভে ফুঁসছে হংকং। জাতীয় দিবসের আয়োজনে যাতে ছায়া ফেলতে না পারে, সেজন্য আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। তবে কড়া নিরাপত্তা উপেক্ষা করেই হংকংয়ের রাজপথে জড়ো হয় আন্দোলনকারীরা। দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সাথে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অভিশংসন বিতর্কের মধ্যেই নতুন অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের মোড় ঘোরাতে সহযোগিতা চেয়েছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীর পর মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীর বিরুদ্ধেও সমন জারি করেছে কংগ্রেস। ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ নিয়ে টানাপোড়েনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলেছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির তদন্তে ইউক্রেন সরকারের ওপর চাপ প্রয়োগের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। অনুসন্ধানের অংশ হিসেবে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্টের আইনজীবীকেও। ডেমোক্রেট নেতাদের মতো দক্ষ অভিনেতাদের সামলানো কঠিন। সব প্রমাণ একত্রিত করার চেষ্টা করছি। প্রেসিডেন্টের আইনজীবী হিসাবে আমার যা যা দায়িত্ব, সেসবই কেবল পালন করছি। এর আগে একই কারণে জবানবন্দি চেয়ে মন্ত্রী মাইক পম্পেও সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 6 কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করে মার্কিন কংগ্রেস। পার্লামেন্টের নিম্নকক্ষ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদের তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ফোনালাপে নথি ফাঁসকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তার বলা মিথ্যেকে তিল থেকে তাল বানাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। অথচ ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আমার আলাপ সৌজন্য বিনিময়
পর্যন্ত ছিল। পুরো বিষয়টি ভীষণ নিন্দনীয়। আসল দুর্নীতিগুলোকে চেপে রেখে আমার পেছনে লেগে আছে বিরোধীরা, যা দেশের জন্য মোটেই কল্যাণকর নয়। এদিকে 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের মোড় ঘোরাতেও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছিলেন ট্রাম্প। সোমবার এ খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম। মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে অস্ট্রেলীয় প্রশাসনও। নুজহাত কামাল, যমুনা নিউজ। উত্তর কোরিয়ার সাথে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ওয়াশিংটন ডিসিতে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, পিয়ংইয়ংয়ের সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে 3 বার সাক্ষাতের পরও কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে আর সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন না তিনি। বোল্টন জানান, ডোনাল্ড ট্রাম্পের কারণেই কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে পিয়ংইয়ং। তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রকে নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। গেল মাসে ইরান, উত্তর কোরিয়া সহ নানা ইস্যুতে একমত না হওয়ায় বোল্টনকে বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র চাইলে আবারও আলোচনায় বসতে পারে উত্তর কোরিয়া। জাতিসংঘে দেয়া ভাষণে এই মন্তব্য করেন কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি। ওয়াশিংটন আমাদেরকে পরমাণু কর্মসূচি বন্ধ করার কথা বলে উত্তর কোরিয়ার সাথে যৌথ মহড়া চালিয়েছে। এসব কারণেই বারবার ভেস্তে যাচ্ছে শান্তি আলোচনা। মূলত যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে তারা উত্তর কোরিয়ার সাথে সমঝোতা করবে কিনা। মার্কিন প্রশাসনের জন্য এখনও আলোচনার দুয়ার খোলা রয়েছে। নতুন দুর্নীতি বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল ইন্দোনেশিয়া। আজ নতুন পার্লামেন্ট শপথ নেওয়ার আগে তড়িঘড়ি সেটি আইনে পরিণত করতে চাচ্ছিল মানবাধিকার কর্মী এবং শিক্ষার্থী অধিকার মঞ্চের ডাকে জাকার্তার পার্লামেন্ট ভবন ঘেরাও করে কয়েক হাজার মানুষ। রাজধানী ছাড়াও জাভা ও সুলাভেসি প্রদেশেও ছড়ায় বিক্ষোভ। টায়ার জ্বালানোর পাশাপাশি স্পর্শকাতর এলাকা লক্ষ্য করে পেট্রোল বোমা, আতশবাজি, পাথর ছোড়ে তারা। ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী, করে লাঠিচার্জ। দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা হ্রাসের বিধান রেখে নতুন আইন পাশ করতে চেয়েছিল পার্লামেন্ট। বিক্ষোভকারীদের অভিযোগ, এর ফলে বাড়বে আইন প্রণেতা ও ধনকুবেরদের অপরাধের মাত্রা। এদিকে দেশের ওয়ামেনা অঞ্চলে কয়েক সপ্তাহের জাতিগত দাঙ্গায় 36 জন মারা যাওয়ার পর সরিয়ে নেওয়া হচ্ছে অভিবাসীদের। অপসারণ করা হলো জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধিকে। দেশে ফেরার পরই এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৪র্থম অধিবেশনে প্রথমবার ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুতে দেয়া তার বক্তব্য নিয়ে এখনও চলছে তর্ক বিতর্ক। ধারণা করা হচ্ছে কূটনীতিক পর্যায়ে কাশ্মীর ইস্যুতে নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নিতে পারেননি লোধি। পদটিতে স্থলাভিষিক্ত হন মনির আকরম। দীর্ঘ 15 বছর পর দ্বিতীয় মেয়াদে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন এই কূটনীতিক। 2003 সালে নিউ ইয়র্কে মনিরের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠলে কৌশলে তাকে পাকিস্তানে ফিরিয়ে আনা হয়। ভারতের পিএমসি ব্যাংক থেকে লোপাট হয়েছে 4,300 কোটি রুপি। এই ঘটনায় 2 রিয়েল এস্টেট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান HDIL এর ওই 2 প্রমোটারের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ গঠিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য, দেশ থেকে যাতে পালাতে না পারে সেজন্য 2 ব্যক্তির উপর নজরদারির নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া পিএমসি ব্যাংকের 2 কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এফআইআরে। ব্যাংকের তরফ থেকে HDIL কোম্পানিকে কোনো বিশেষ সুবিধা দেয়া হতো কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। গত কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছে পিএমসি ব্যাংকের বিরুদ্ধে। গত 24 সেপ্টেম্বর এক ঘোষণায় নতুন করে ঋণ অনুমোদন বা বিনিয়োগে ব্যাংকটির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। মিয়ানমারের তৈরি করা রোহিঙ্গা সংকটে ভুগছে বাংলাদেশ। প্রতিবেশীর সাথে সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা। গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংবাদপত্রটির ওয়ার্ল্ড ভিউ ক্রোড়পত্রে প্রকাশিত হয় দ্য রোহিঙ্গা ক্রাইসিস কান্ট স্টে বাংলাদেশ বার্ডেন শীর্ষক সাক্ষাৎকারটি। সেখানে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহল যদি ভাবে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান আসবে, তাহলে সেটি অবশ্যই ভালো সিদ্ধান্ত। শেখ হাসিনা জানান, সংকটের ব্যাপারে অং সান সু চির সাথে কথা বলেছেন তিনি। এই পরিস্থিতির জন্য সেই সময় মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করলেও বর্তমানে 180 ডিগ্রি ঘুরে গেছেন রাষ্ট্রীয় উপদেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সাথে ঘটে যাওয়া বর্বর নির্যাতনের ব্যাপারে তিনি সমব্যথী। তবে বিশ্ববাসীর কাছে আশ্রয়দাতা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও স্পষ্ট করেন শেখ হাসিনা। বলেন, শিগগিরই প্রত্যাবাসন শুরু না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গারা বড় হুমকি। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের জয়ী বলে দাবি করছেন 2 প্রধান প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আবদুল্লাহ।
দুই প্রতিপক্ষই জয়ের দাবি করায় রাজনৈতিক অচলাবস্থা তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভোটের হিসাবে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, দাবিতে রানিং মেট আমরুল্লাহ সালের। অন্যদিকে কাবুলে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি ভোট পাওয়ার দাবি করেন ঘানির প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করা 18 প্রার্থীর কেউ 50%-এর বেশি ভোট না পেলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে দ্বিতীয় দফায় করাবে নির্বাচন। এদিকে জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে তালেবানদের শান্তি প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা। অন্যথায় অভিযান জোরদারের হুঁশিয়ারি দেন তিনি। সোমালিয়ায় মার্কিন ঘাঁটি ও ইতালিয়ান সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আল শাবাব বিদ্রোহীরা। সোমবারের জোড়া হামলায় আহত হয় বেশ কয়েকজন মার্কিন সেনা, তবে নিহতের খবর পাওয়া যায়নি। বিবিসি জানায়, সোমালিয়ার কমান্ডোদের ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো মার্কিন স্পেশাল ফোর্সের ওই ঘাঁটি দুটি গাড়ি বোমা ব্যবহার করে হামলা চালায় বিদ্রোহীরা। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের বাইরেই ঘটানো হয় বিস্ফোরণ। রাজধানী মোগাদিসুতে ইতালিয়ান সেনাবহরের গাড়ি লক্ষ্য করে চালানো হয় আরেক দফা হামলা, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয় ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। দীর্ঘদিন ধরেই সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে হটিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল শাবাব গোষ্ঠী। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।